Okay, we are live now. So today I will discuss about your topic single phase transformer. This is a very important point and very important topic. Test on transformer বা টেস্ট অফ ট্রান্সফর্মার টেস্ট করবো আজকে আমরা যে ট্রান্সফর্মার পড়ছিলাম ট্রান্সফর্মার ইকুইভ্যালেন্ট সার্কিট দেখেছিলাম তো ট্রান্সফর্মার টেস্টের পর লস পার ইউনিট ভ্যালু রিঅ্যাক্ট্যান্স প্রপার্টি ইম্পিডেন্স প্রপার্টি এবং সেটা লোড কন্ডিশন নো লোড কন্ডিশনে কি হবে সেটা পরে দেখব আজকে যে ক্লাসটা দেখব এবং লস প্রপার্টির মধ্যে অনেক কিছু পড়বে যেমন হিস্টেরেসিস লস রেডিক্যাল লস এগুলো সব পড়বে ডাইলেক্ট্রিক লস ট্রে লস এগুলো আমরা পরে জানবো ডিটেলসে ঠিক আছে তো আজকে আমরা যেটা কভার করতে চলেছি যে ট্রান্সফর্মার অফ টেস্ট অফ ট্রান্সফর্মার টেস্ট টেস্ট বলতে কি আমরা ট্রান্সফর্মার রয়েছে আমরা এখান থেকে মেনি টাইপস অফ দ্য টেস্ট করবো যেমন ওয়াইন্ডিং টেস্ট ওপেন সার্কিট টেস্ট শর্ট সার্কিট টেস্ট এবং ব্যাক টু ব্যাক টেস্ট ঠিক আছে টোটাল চারটে টেস্ট করবো আমরা মেন মেজরিটি প্র্যাকটিক্যাল লাইফে মেনলি আমরা ওপেন সার্কিট টেস্ট আর শর্ট সার্কিট টেস্ট করে থাকি প্র্যাকটিক্যাল লাইফে ইন ফিল্ডে যে ট্রান্সফর্মারে কিন্তু ওপেন সার্কিট টেস্ট করে কি বেনিফিট হয় কি চেক করি কি আমরা ডিসাইড করতে পারি কি আমরা ক্যালকুলেট করি কি ফাইন্ড আউট করি এবং শর্ট সার্কিট টেস্ট করে কি পাই তার রেজাল্টেন্ট কি ফর্মুলা কি এবং তার উপর ডিপেন্ড করে কি কি চেঞ্জ করতে হয় কি কি ঠিক করতে হয় সবকিছু আমরা আজকে বলবো ইভেন ফর্মুলা কি রয়েছে সেটা কি ওপেন সার্কিট টেস্টটা কি শর্ট লো ভোল্টেজ সাইডে করব নাকি হাই ভোল্টেজ সাইডে করব কেনই করব কিসের জন্য করব এ টু জেড আলোচনা করব আজকে টপিক টেস্ট অফ ট্রান্সফর্মার বুঝছো কি বললাম তো অবশ্যই একটু জয়েন করো না অ্যাপস থেকে ঠিক আছে সব কিছু শোনা যাচ্ছে গোবিন্দ অ্যাপস থেকে সব শোনা যাচ্ছে ক্লিয়ার সব কিছু ক্লিয়ার তো বলো অলরেডি আমরা ট্রান্সফরমারের লেকচার 5টা কমপ্লিট করেছি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার যেটা করছিলাম আজকে আমরা লেকচার নাম্বার 6 অর্থাৎ এর আগে 5টা ক্লাস হয়ে গেছে আজকে টেস্ট অফ ট্রান্সফরমার করব টেস্ট অফ ট্রান্সফরমার করতে গেলে এটা টাইপ যদি বলি অনেক রকম হয় তো এক নম্বর যেটা করব সেটা ওয়াইন্ডিং টেস্ট লিখো ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স টেস্ট দু নম্বর যেটা করব সেটা পোলারিটি টেস্ট পোলারিটি টেস্ট 3 নম্বর হচ্ছে ওপেন সার্কিট টেস্ট 4 নম্বর হচ্ছে শর্ট সার্কিট টেস্ট and the last one হচ্ছে ব্যাক টু ব্যাক টেস্ট যেটা আমরা টেম্পারেচার বেসড বলে থাকি বা সাপনার টেস্টও বলে থাকি স্পেলিংটা ভালো করে করবে SUMPANER ঠিক আছে করে তুলো দেখা যাচ্ছে তো এটা ভালো করে লিখি নাকি লম্বা করে লিখতে হবে ওকে টোটাল এতগুলো টেস্ট হয় বুঝেছো প্র্যাকটিক্যালি এই শুনতে পাচ্ছ তোমরা সবাই আমার কথা হ্যালো ক্লিয়ার তো বুঝতে পারছো আমি কি বলতে চাইছি যারা আছো দেখো আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে সবথেকে প্র্যাকটিক্যাল ধরো একটা ট্রান্সফরমার রয়েছে তুমি যখন প্র্যাকটিক্যালি ফিল্ডে কাজ করবে চাকরি করবে তখন সম্পূর্ণ মেইনলি দুটো টেস্টকে সব সময়ের জন্য বেশি মান্থলি ইয়ারলি হাফ ইয়ারলি মেইনটেনেন্স সময় আমার টেস্ট করতে হয় কোন দুটো টেস্ট যেটা প্র্যাকটিক্যাল লাইফের সঙ্গে জড়িত সেটা হচ্ছে একটা ওপেন সার্কিট টেস্ট আর একটা শর্ট সার্কিট টেস্ট যেটা তোমার ল্যাবে করবে বাকিগুলো টেস্টগুলো কি কাজের না অবশ্যই কাজের যেখানে আমার ব্যাক টু বেস টেস্টটা খুব ইম্পর্টেন্ট এবং পোলারিটি টেস্ট এই পোলারিটি টেস্টে যেটা আছে পোলারিটি টেস্টটা কেন করি সবকিছু বলে দেবো অ্যাকচুয়ালি আগের দিন বলছিলাম পোলারিটি টেস্ট যেমন তোমাদেরকে ওই ওয়াইন্ডিং কে দেখাচ্ছিলাম যে ওয়াইন্ডিং কে কিভাবে নেবে অ্যান্টি ক্লক না ক্লক ওয়াইজ দ্য ডাইরেকশন উপর ডিপেন্ড ফ্লাক্সটা কিভাবে লিংকেজ মানে মেন ফ্লাক্সটার উপর ডিপেন্ড করে অপোজিশন ফ্লাক্সটা কোন দিকে যাবে
দেন দ্য ডাইরেকশন ফ্লাক্সের ডাইরেকশন। তো সিমিলারলি পয়েন্টিং রেজিস্ট্যান্স টর্চ, এবারে দেখো এখান থেকে আমরা কি কি ফাইন্ড আউট করব। আমরা তো মেইনলি এই দুটো থেকে নিউমেরিক্যাল দেব পরীক্ষায়, এখান থেকে মাস্ট নিউমেরিক্যাল, মাস্ট মাস্ট পুরো একবার মাস্ট আসবেই, কেউ আটকাতে পারবে না। আমি বলে দেবো আজকে আমি এই টপিকটা কেন ধরেছি, কারণ এই টপিকটা করে দেবো ভালো করে। তো মাস্ট নিউমেরিক্যাল এই ওপেন সার্কিট সে শর্ট সার্কিট টেস্ট থেকে আমি পুরো ফর্মুলাগুলো উইথ ফর্মুলা ডিটেলস আলোচনা করবো আজকে। টেস্ট প্লাস ফর্মুলা। আমার মেইনলি পোলারিটি টেস্টটা খুব একটা ইম্পর্টেন্ট না, বাট জানতে হবে। পয়েন্টিং টেস্ট থেকে আমার রেজিস্ট্যান্স তো ক্যালকুলেট করি, ঠিক আছে, এখানে খুব লাগে না, শুধু জাস্ট ওপেন সার্কিট টেস্ট শর্ট সার্কিট টেস্টটা ভালো করে করতে হবে। বুঝতে পেরেছো ক্লাসে মেন কি আছে না আছে? তোমার ক্লিয়ার ডাউট কারো আছে? ডাউট আছে কারো? মেবি নেই। তো দেখো এবারে মেন হচ্ছে প্রথমত আগে ফাইন্ড আউট করতে হবে ইট ইজ দ্য জাস্টিফাই ফর, লিখো ব্র্যাকেটে বা এরকম একটা চিহ্ন দিয়ে লিখে রাখো যে এই টেস্ট থেকে আমরা কি ফাইন্ড আউট করতে পারবো, ঠিক আছে, লিখো। রেজিস্ট্যান্স টেস্ট করে আমরা এটার পরে জাস্ট কি ক্যালকুলেট করব বলতে হবে কেউ? জাস্ট টু মেজার কি হবে? দা রেজিস্ট্যান্স অফ ওয়াইন্ডিং, রেজিস্ট্যান্স অফ ওয়াইন্ডিং, রেজিস্ট্যান্স অফ ওয়াইন্ডিং। এই যে ট্রান্সফর্মার ছিল, কোর ছিল, কোরের মধ্যে এই একটা ওয়াইন্ডিং ছিল, এবারে এই ওয়াইন্ডিং এর মধ্যে কি ছিল? রেজিস্ট্যান্স বাড়িতে থাকবে, সেটা আমরা চেক করব। এদিকে সাপ্লাই ছিল, তো এই কোপার দিয়ে যে ওয়াইন্ডিং গুলো তৈরি আছে সেগুলো সম্পূর্ণ ফাইন্ড আউট করার জন্য আমরা ওয়াইন্ডিং টেস্ট করে থাকি, যেখান থেকে আমরা জাস্ট টু মেজার করতে পারি রেজিস্ট্যান্স কত রয়েছে প্রাইমারি সাইডে সেকেন্ডারি সাইডে, ঠিক আছে। এটা ফার্স্ট প্রথম একটা আমার টেস্ট পেপারটা। নেক্সট হচ্ছে পোলারিটি টেস্ট। এটা কি ডিসাইড করতে পারি বলতে হবে কেউ? এই ওয়াইন্ডিং এর যে আমার ডট কানেকশন কোথায় হবে, ক্রস কানেকশন কোথায় হবে, ডটের উপর ডিপেন্ড করে সাইনটা সেদিকে পজিটিভ হবে আর ডট যেদিকে থাকবে তার অপোজিশন নেগেটিভ হবে, সেটাকে আমরা আইডেন্টিফাই করব। দ্যাট ইজ দ্য সিগনিফিকেশন বা আইডেন্টিফিকেশন অফ দ্য কি পোলারিটি অর সিগনিফিকেশন অফ সাইন, সে পজিটিভ নেগেটিভ, ঠিক আছে। তাহলে লিখো এখানটা কি লিখবে? টু চেক, মানে এগুলো ছোট ছোট করে লিখাচ্ছি কারণ কি এগুলো ইন্টারভিউ জিজ্ঞেস করে, ভাইভা জিজ্ঞেস সব জায়গায়। পোলারিটি or to check কি হবে? কানেকশন স্ট্যাটাস, connection status to separately step up and step down. হ্যাঁ কি বলছো বলো? পোলারিটি অর, এটা অর চিহ্ন, অথবা অর টু চেক দা কানেকশন স্ট্যাটাস ফর connection status to specially step up and step down, specially step and step down, step up and step down.
হয়েছে তোলা? পোলারিটি টেস্ট বলতে আমরা ধরো সাপোজ একটা ওয়াইন্ডিং রয়েছে, সেই ওয়াইন্ডিং এ ধরো এদিকে একটা ওয়াইন্ডিং রয়েছে, এদিকে একটা ওয়াইন্ডিং রয়েছে, আর যদি লোড দিয়ে কানেক্ট করি এখান থেকে আমরা সম্পূর্ণ একটা মিটার থাকবে এদিকে শর্ট করে দেবো। এটা একটা ক্লোজ লুপ পাচ্ছি, তো এটা টেস্ট করতে হবে। ঠিক আছে, পোলারিটি টেস্টটা আমি বুঝিয়ে দেবো আজকে। আজকে পোলারিটি টেস্টটা বুঝিয়ে তারপর আমি ওপেন সার্কিটের শর্ট সার্কিট টেস্ট করব। এবার ওপেন সার্কিট টেস্টে আমরা করে কি পাই? ওপেন সার্কিট টেস্ট করে কি পাই? লিখো, টু ফাইন্ড দ্য কোর লস, টু ফাইন্ড দ্য কোর or iron loss। এটা সব শর্ট কোশ্চেন দেখতে পাবো, তার জন্য করে দিচ্ছি। আর এটা কি করব? শর্ট সার্কিট করে to find the copper loss or I square loss। ব্যাস, ওকে। লাস্ট কি রয়েছে? সাবনার টেস্ট। এটা কি টেস্ট বলতে পারবে? টেম্পারেচার টেস্ট, ঠিক। কোর লস, এল ও ডবল এস, অর এটা অর চিহ্ন, অর আই স্কয়ার আর লস। ওপেন সার্কিট টু ফাইন্ড দ্য কোর অথবা আয়রন লস। এখানে দেখো, আমরা যদি ইন্ডিভিজুয়াল ওপেন সার্কিট টেস্ট শর্ট সার্কিট টেস্ট করতে যাই, অনেক টাইম নিয়ে নেবে, আলাদা আলাদা ইনস্ট্রুমেন্ট লাগবে। ওইটাকে আমরা শর্ট করতে হবে, এটাকে ওপেন করতে হবে, আবার এটাকে ওপেন করতে হবে, এটাকে শর্ট করতে হবে, হাই ভোল্টেজ সাইড লো ভোল্টেজ সাইড। তাতে করে কি বলতো, অনেক টাইম টেকিং হয়ে যায়, বা অনেকটা আমরা অ্যাকচুয়ালি ফলো করি ওপেন সার্কিট টেস্ট শর্ট সার্কিট ইন্ডিভিজুয়ালি, সে তোমার যত ট্রান্সফর্ম হয় না কেন। বাট এর থেকে আরো ডেভেলপ, আরো টেকনিককে আমরা ডেভেলপ করে আইডেন্টিটি ভাবে আমরা ইউজ করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে তোমার ওপেন সার্কিট টেস্ট আর শর্ট সার্কিট টেস্টকে দুটোকে একসঙ্গে যদি ক্যালকুলেট করে আইডেন্টিফাই করতে পাই বা ফাইন্ড আউট করতে পাই, তার জন্য যে টেস্টটা ইউজ করি সেটা হচ্ছে সাবনার টেস্ট বা টেম্পারেচার টেস্ট। ঠিক আছে, সেটাকে বলা হয় উই ক্যালকুলেট দা টোটাল, এটাকে বলা হয় উই ক্যালকুলেট সিইউ এন্ড সিইউ মানে কপার আর আয়রন দুটো ইউজ করি, আয়রন lost at a same time। সেম টাইম মানে একই টাইমে আমরা কপার লস আয়রন লস দুটোকে যদি আইডেন্টিফাই করতে, তাহলে টেম্পারেচার বেসড করে। আর এটা লিখে রাখো, ব্যাক টু ব্যাক টেস্ট বা সাবনার টেস্টটাকে বলা হয় টেম্পারেচার বেসড টেস্ট। ঠিক আছে, টেম্পারেচার টেস্ট বলা হয়, টেম্পারেচার বেসড টেস্ট। কপার অ্যান্ড কোর লস দুটোই হবে।
লাগে বলো, লাগে আছে সবার একটা করে একটা করে আলোচনা করতে হবে তো সেই জন্য। ওকে, তো আমরা মেনলি ওপেন সার্কিট টেস্ট, শর্ট সার্কিট টেস্ট করব। তো একটু পোলারিটি টেস্টটা আমি একটু আলোচনা করে দিই, ঠিক আছে? পোলারিটি টেস্টটা করে কি বলতো, আমরা অ্যাকচুয়ালি অ্যাডেটিভ আর সাবট্রাকটিভ মানে একটা যুক্ত করব, আর একটা আছে যুক্ত করবো, একটা আছে মাইনাস। মানে ধরো সাবট্রাকটিভ টাইপ পোলারিটি কি হয় আর অ্যাডেটিভ টাইপ পোলারিটি কি হয়, মানে পজিটিভ টাইপ পোলারিটি আর নেগেটিভ টাইপ পোলারিটিকে আইডেন্টিফাই করার জন্য পোলারিটি টেস্টটা করে দেব, ঠিক আছে? যাক আগে পোলারিটি টেস্টটা একটু করে নাও, তারপর আমরা ওপেন সার্কিট টেস্ট, শর্ট সার্কিট টেস্টে যাব। কলেজে ওপেন সার্কিট টেস্ট, শর্ট সার্কিট টেস্ট হয়েছে নাকি? ও আচ্ছা, মোটর মোটর চালিয়েছে, ট্রান্সফর্মার চালাচ্ছে না। আমাকে মোটর ধরতে হবে নাকি? পোলারিটি টেস্ট, তো পোলারিটি টেস্ট করতে গেলে আমরা মেনলি দুটো মানে অ্যাকচুয়ালি পোলারিটি টেস্ট মানে কি, পোলারিটি বলতে কি বুঝি, একটা পজিটিভ সাইন একটা নেগেটিভ সাইন, তো হ্যাঁ কি না? তাহলে সিমিলারলি পজিটিভ সাইন কোন দিকে হবে, নেগেটিভ সাইন কোন দিকে হবে, তার ডিসাইড করার জন্য, তার আইডেন্টিফাই করার জন্য আমরা টেস্টটা করে থাকি, সিম্পল জিনিস। তো সিমিলারলি আগে লিখে রাখো, পোলারিটি টেস্ট করতে গেলে আমরা দুটো অ্যাডিটিভ পাবো, একটা আছে তোমার অ্যাডিটিভ অ্যাডিটিভ পোলারিটি টেস্ট, আর 2 নম্বর হচ্ছে সাবট্রাকশন, সাবট্রাকটিভ বলতে পারি আমরা পোলারিটি। এটা অ্যাডিশন, সাবট্রাকশন বা অ্যাডিটিভ সাবট্রাকটিভ, ঠিক আছে? একই জিনিস। এই দুটো টেস্ট করব। হয়েছে সহজ ফটাফট। ওকে, তো আমাকে দুটো ছবি আঁকতে হবে এখানে, আমি দুটো পার্টে ভাগ করে দিচ্ছি। এইটা হচ্ছে অ্যাডিটিভ করছি প্রথমে, বা অ্যাডিটিভ করছি, একসঙ্গে করে দিলে সুবিধা হবে। এটা হচ্ছে অ্যাডিটিভ পোলারিটি, আর এটা হচ্ছে সাবট্রাকটিভ পোলারিটি। দুটো ডায়াগ্রাম আঁকতে হবে। আমরা মেইনলি ট্রান্সফরমারের কোড জানতাম, দেখতে এরকম হয়। তো সিমিলারলি আমরা এই ওয়াইন্ডিং যে দিচ্ছি, এই ওয়াইন্ডিং, ঠিক আছে, এই একটা ওয়াইন্ডিং থাকে, প্রাইমারি সেকেন্ডারি ওয়াইন্ডিং বলি। তো সিমিলারলি সাপ্লাই দিই, আর এদিকে তোমার লোড থাকে, তাহলে থাকে না? দেখে তো তোমরা সবাই কম বেশি। তো আমরা উইদাউট লোড কন্ডিশন এখানে লোড থাকলে কি হবে, ভ্যারিয়েশন হবে, মিউচুয়াল ফ্লাক্সটা বাড়বে কমবে, তাহলে সেটা কি হবে, আমরা সেগুলো আইডেন্টিফাই করতে হবে। উইদাউট লোড কন্ডিশনে আমরা সম্পূর্ণ অ্যাডিটিভ পোলারিটি আর সাবট্রাকটিভ পোলারিটির উপর ডিপেন্ড করে সাইনটাকে আইডেন্টিফাই করি, তার ম্যাগনিটিউডটা কি হয়। কি বললাম, মানে অ্যাকচুয়ালি ম্যাগনিটিউডটা সেম থাকে না ডিফারেন্ট থাকে, বুঝেছো কি বললাম? মানে সাইনটা যদি ডিফারেন্ট থাকে, ম্যাগনিটিউড যদি সেম থাকে, সেটা অ্যাডিটিভ পোলারিটি বলবো না সাবট্রাকটিভ পোলারিটি বলবো। আবার দেখতে পাচ্ছি সাইন ইজ সেম বাট ম্যাগনিটিউড উইল বি ডিফারেন্ট, তখন কি হচ্ছে? তো এই দুটো জিনিসই কাহিনী বুঝতে হবে। বুঝতে পারছো কি বলতে চাইছি না বুঝতে পারছো না জিনিসটা? তাহলে আগে ছবি আঁকো, অ্যাডিটিভ পোলারিটির ক্ষেত্রে ছবি আঁকো। আমি সিম্পল একটা ওয়াইন্ডিং, এই একটা ওয়াইন্ডিং,
ওকে, সাপ্লাই দাও, লোড থাকবে, লোড তো আমি দেবো না। এখানে আমার সম্পূর্ণ একটা কানেক্ট থাকে ভোল্টমিটার, যেমনটি করাচ্ছি তেমনটি করবে। এখানে একটা ভোল্টমিটার কানেক্ট থাকে, আর এইটাতে আমার শর্ট সার্কিট করা থাকে। ওকে, টেক অ্যাজ লাইভ, এদিকে একটা আঁকো, এদিকে একটা ভোল্টমিটার থাকবে, সাপ্লাই সিস্টেম থাকবে, এটা শর্ট করা আছে। আমাকে বলতে পারবে যে কেন শর্ট করা হলো নিচের পার্টটা, বলো দেখো। সেম ভি থাকবে, এটা এটাও ভি। তারপর কি হবে, এদিকে আমার পজিটিভ, এদিকে নেগেটিভ, এটাও পজিটিভ নেগেটিভ। বলো আমার কি হতে পারে। আচ্ছা, সিমিলারলি এদিকে তো আমার ইএমএফ জেনারেট করবে, তার জন্য ই1, এদিকে ই2। ওকে, ফাইন। এবারে প্রশ্ন হচ্ছে আমি দুটো ডটেড দেব, এক হচ্ছে এদিকে ডটেড, এদিকে ডটটা কেন দিলাম, কিসের জন্য দিলাম সেটা সম্পূর্ণ বলবো, একটু ওয়েট করে দাও। আর সাবটাটের ক্ষেত্রে এখানে একটা ডট দিলাম, এখানে একটা ডট দিচ্ছি। দেখা যাচ্ছে তো নাকি বলো, ক্লিয়ার? সেম অ্যাজ ওয়েল অ্যাজ এখানে ই1 তৈরি হবে, এখানে ই2 ডেভেলপ করবে। ওকে, সিম্পল জিনিস। আমাকে এখানে শুধুমাত্র একটা ভোল্টমিটার লাগিয়ে রেখেছি, সাপ্লাই প্রোভাইড করেছি। এবার আমরা একটা সিম্পল এগুলো বোঝার আগে আমরা একটা কন্ডাক্টর দিয়ে দেখি, এটা কন্ডাক্টর। কন্ডাক্টরের মধ্যে কারেন্ট ফ্লো করছে, কারেন্টের উপর ডিপেন্ড করে আমরা ফ্লাক্সের ডাইরেকশন কি হবে, সেটাকে আইডেন্টিফাই করার জন্য কি ল লাগে, থাম্ব রুল। সেই থামের উপর ডিপেন্ড করে দেখো থাম লাগাচ্ছি, হাতের ডাইরেকশন, থামটা দেখো, এই থামটা কারেন্ট ডাইরেকশন দিকে যাচ্ছে। বাকি যে চারটে এই আউল রয়েছে সেটা কি হচ্ছে, নিচের দিকে আসার চেষ্টা করছে, এরকম করে, হ্যাঁ কি না? এটা যদি কারেন্টটা এভাবে ফ্লো করতো, আপওয়ার্ড আর ডাউনওয়ার্ডের ব্যাপার থাকে, এটা সম্পূর্ণ কি হচ্ছে, এদিকে যাচ্ছে, ডাউনওয়ার্ড হচ্ছে। আর এটা যদি এরকম করে যেত, এটা আপওয়ার্ড। এটুকু কনসেপ্ট আছে, স্কুল রুল বা থাম্ব রুলের উপর ডিপেন্ড করে এটা চলছে। এবারে ভালো করে শোনো যে অ্যাকচুয়ালি এই যে সম্পূর্ণ একটা কন্ডাক্টরের মধ্যে যখন কারেন্ট ফ্লো করছে, তার ডাইরেকশনটাকে, ফ্লাক্সের ডাইরেকশনটা কি হবে না হবে সেটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা একটা ফ্লাক্সের ডাইরেকশন থাম্ব রুল লাগাচ্ছি। কিন্তু কন্ডাক্টর এখানে যে তোমার প্রাইমারি ওয়াইন্ডিং সেকেন্ডারি ওয়াইন্ডিং কোরের মধ্যে রয়েছে, ওয়াইন্ডিংকে যখন তৈরি করবো বা পেঁচাবো, তার ডাইরেকশন আপ উপর দিক দিয়ে নেবো, মানে এই কন্ডাক্টরটাকে উপর দিকে ক্লকওয়াইজ নেবো, নাকি অ্যান্টি ক্লকওয়াইজ নেবো, নিচের দিক দিয়ে নেবো, সেইটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা এই পোলারিটি টেস্টটা ডিফাইন করছি যে পজিটিভ সাইডটা কোনটা হবে, টপে যদি পজিটিভ হয়, নেগেটিভ সাইড হবে অ্যাক্টিভ পোলারিটি না সাবজেক্ট পোলারিটি। তার জন্য দেখো এই আশেপাশে প্রথমে সাবট্রাক্টের ক্ষেত্রে দুটো এই যে তোমার দুটো ডাইরেকশন দিয়েছি। সিমিলারলি আমি এটা বুঝতে পারলাম না কেন ডট আর ক্রস করলে, আমি বুঝিয়ে দিচ্ছি আরেকবারটি। ধরো সাপোজ এটা একটা কন্ডাক্টর, তো এটা একটা কন্ডাক্টর, এই কন্ডাক্টরের মধ্যে তুমি যদি পেঁচিয়ে তার দাও, এরকম করে তার দিয়েছো, তো বলো, তুমি পেঁচিয়ে তার দিয়েছো, এটা সাপ্লাই দিয়েছো এখানটায়, আর এটা সাপ্লাই হচ্ছে এখান থেকে বেরিয়ে, দেখতে পাচ্ছ তো সবাই, বলো দেখা যাচ্ছে তো, বলো। এদিক থেকে যদি কারেন্ট আসে, তাহলে জিনিসটা এদিকে ঢুকছে, তার মানে এদিকে কি হচ্ছে, ডটেড। আর এদিক থেকে বেরাচ্ছে মানে কি, এটা কি হচ্ছে, ডটেড, বেরিয়ে যাবে, এই সরি এটা বেরিয়ে যাচ্ছে, তাহলে এখানে কি হচ্ছে, ঢুকছিল ডটেড। মানে একটা কন্ডাক্টর সম্পূর্ণ ডিসি মেশিনের ক্ষেত্রে আমি বলবো পরবর্তীকালে আবার, এখন শোনো ভালো করে, যে অ্যাকচুয়ালি কোন একটা কন্ডাক্টরের সাইড, যদি কন্ডাক্টর যায় এদিকে যদি পজিটিভ ডট হয়,
আর এটা ক্রস হবে। কেন কেন হচ্ছে? এদিক থেকে কন্ডাক্টরটা ঢুকছে আর এদিক থেকে বেরিয়ে যাচ্ছে। আবার এটা দিয়ে এরকম করছে, এরকম তো এরকম বিষয়টা হচ্ছে এরকম। ভালো করে লক্ষ্য করো এখানটা করছি। এই কন্ডাক্টরটা নিলাম, উপর দিকে নিলাম, রাখলাম এখানে। এই কন্ডাক্টরটা এরকম করে নিলাম, এই জাস্ট এই জাস্ট এই জাস্ট এই বার করলাম। তার মানে এই কন্ডাক্টরের ডাইরেকশনের উপর ডিপেন্ড করে এটা পজিটিভ সাইড আসবে, এর বেরার সাইডটা হবে এদিকটা নেগেটিভ হয়ে যাচ্ছে, এদিকটা পজিটিভ। বুঝেছো না বুঝেছো কি বললাম? সিম্পল জিনিস, একটা কন্ডাক্টরের মধ্যে পেঁচানো তারগুলোকে শুধুমাত্র কোন দিকে ঢুকছে, যদি ঢুকে সেটাকে ডট বলবে, আর যেটা বেরিয়ে আসে সেটা ক্রস বলবে। ঢুকার জন্য পজিটিভ সাইড আর বেরানোর জন্য নেগেটিভ সাইড, এইটুকু। তার জন্য এই কন্ডাক্টরটা যদি ঢুকছে, এদিকে কারেন্ট ঢুকছে, প্লাস ডাইরেকশন এরকম, এরকম কারেন্ট ঢুকছে, বা ডাইরেকশনে এরকম থাম ঢুকছে, আর প্লাস ডাইরেকশনের দিকে, প্লাস ডাইরেকশনের দিকে মানে কন্ডাক্টর গুলো এদিকে পেঁচাবো। পেঁচানোর জন্য কন্ডাক্টরে ঢুকছে ডট ধরেছি, ডট যেটা বেরিয়ে আসবে সেটা ক্রস ধরবো। ঠিক আছে, সিম্পল একটা কন্ডাক্টর মতন। এটা ডটেড আর এটা ক্রস, ডট ক্রস, ডট ক্রস, এরকম করে। মানে একটা পুরো কন্ডাক্টরের ক্ষেত্রে ডাইরেকশনটাকে আইডেন্টিফাই করার জন্য স্ক্রু রুলের উপর, যেমন স্ক্রু রুল পড়েছিল স্ক্রু রুলের উপর। কে কি বলছো বলো? কষ্টটা বোঝা যাচ্ছে না কোথায়? এখানটায়। আরে এটা জাস্ট বোঝানোর জন্য বলছি, এখানে মাথা রাখতে হবে না, শুধু ডটটা বুঝো। ডট মানে হচ্ছে কোন একটা কন্ডাক্টর, ধরো কোড, এটা ধরো, এটা ধরো তোমার কোড, কোডের মধ্যে তুমি পেঁচাবে কন্ডাক্টরটা, এই উপর দিক দিয়ে নেবে নাকি নিচের দিক দিয়ে নেবে, তার ডাইরেকশনটা কোন দিক থেকে নিচ্ছ সেটাকে, যেমন ঢুকছে সেটাকে ডট বলবে কন্ডাক্টরটা, বেরিয়ে আসবে ক্রস। ঠিক আছে, স্কুলের মতো সিমিলার। এবারে এখানে দেখো এখানে ডট একটা দিয়েছি, এখানে একটা ডট দিয়েছি, এখানে একটা ডট দিয়েছি, এখানে একটা দিয়েছি, সিম্পল বুঝতে পারছো? কন্ডাক্টরটা এখানে ঢুকছে, এটা দিয়ে বেরাচ্ছে, আর এখানে ঢুকবে, এটা দিয়ে বেরাবে। এই শোন, এদিকে ঢুকছে, এদিকে বেরাবে। তাহলে সিমিলারলি দুটো ডট কানেকশনটাকে বোঝানোর দায়িত্ব হচ্ছে এটাই, একটা সাবট্রাকটিভ। ঠিক আছে, তাহলে এখান থেকে পজিটিভ দিয়ে ঢুকে, এটা নেগেটিভ নাকি না? হবে তো বলো? আবার এখানে যদি পজিটিভ হয় তাহলে নিশ্চয়ই এটা নেগেটিভ হবে, কারণ এখানে ডটেড আছে। তাহলে এইটার ক্ষেত্রে কি হবে? পজিটিভ নেগেটিভ পজিটিভ। শুধুমাত্র এইটুকু মাথা রাখো যে স্ক্রুলের উপর ডিপেন্ড করে কোন একটা কন্ডাক্টরের ক্ষেত্রে যখন প্যাচাবো, কন্ডাক্টরে যখন ডাইরেকশন ঢুকাবো, যেটা ঢুকানোর সময় ডট, বেরানোর সময় ক্রস। ঠিক আছে, প্লাস ডাইরেকশনের উপর ডিপেন্ড করে আমরা ডিজাইন করি স্ক্রুলের উপর। সিমিলারলি এখানে দেখো অ্যাডিটিভ পোলারিটির ক্ষেত্রে, অ্যাডিটিভ পোলারিটির ক্ষেত্রে দেখো এই পজিটিভ নেগেটিভে যুক্ত হতে পারতো নাকি না বলো? মেল ফিমেলে কি হয়? যুক্ত হয় তো, কিন্তু ফিমেল মেলে যুক্ত হয় খুব কম রেয়ার। ঠিক তেমনি কি হচ্ছে সিমিলারলি এখানে কি, যে পজিটিভ নেগেটিভ, নেগেটিভ পজিটিভ, অ্যাডিটিভ পোলারিটি। সাবট্রাক্টিভ পোলারিটি মানে কি, দুটো যদি পজিটিভ থাকে সেটা বিচ্ছিন্ন হয়ে যাবে। ঠিক আছে, সেটা যুক্ত হয় না। বুঝছো কি বললাম না বুঝতে পারছো? এই যে ডটের ক্লাসটা বুঝতে পেরেছো? তো এটা হচ্ছে ভোল্টমিটার। ঠিক আছে, কেউ মনে করবে না ভি মানে ভোল্টেজ, ভোল্টমিটার তাকে মেজারমেন্ট করার জন্য। ভোল্টমিটার। ওকে, তো সিমিলারলি দেখো আমাকে এবারে বলো অ্যাডিটিভ পোলারিটি ভালো করে বোঝো। এখান থেকে যদি একটা লুপ পাচ্ছ না, ভালো করে দেখো তো, যদি কারেন্টটা যায় এই যেতে 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 কি হচ্ছে, লুপ কমপ্লিট করছে, লুপ কনসিডার করছে কি করেনি বলো? করছে তো? তাহলে এখানেও তো একটা লুপ কনসিডার করছে না, করছে কি করেনি বলো? করছে। সিমিলারলি লুপটার মধ্যে কেভিএল লাগিয়ে দেখবো, কেভিএল লাগিয়ে দেখবো আমরা যে অ্যাকচুয়ালি পোলারিটিটা কি হচ্ছে। এটাই স্যার জাস্ট টেস্ট, আর কিছু না। ঠিক আছে, এবার সিম্পল ভাষায় আমাকে অ্যান্টি পোলারিটির ক্ষেত্রে কেভিএল লাগানোর পর ফর্মুলাটা কি হবে বলো? বলো। U1 এদিক থেকে যাচ্ছি, U1 প্লাস ভি প্লাস E2 ইজ ইকুয়াল টু 0।
এবারে আমি কি বলছি তোমাদেরকে, আমি তো ভি বার, আমি তো মেজারমেন্ট করছি কি এখানে অ্যাডিটিভ পোলারিটিতে কি মেজারমেন্ট করছি, ভোল্টেজটা, ভোল্টেজটা মানে ভোল্টমিটার দিয়ে ভোল্টেজটা মেজার করছি, যে ভোল্টেজটা কোন দিকে ডাইরেকশন আসছে ডাইরেকশন চেঞ্জ করতে হবে। তাহলে ভি ইকুয়াল টু কি হবে, ভি ইকুয়াল টু মাইনাস ই, হবে কি হবে না বলো, হবে কি হবে না, কেভিএল সিম্পল কেভিএল ফেলেছি, এটা ভি যদি বার করতে হয় তাহলে কি হচ্ছে মাইনাস অফ ই ওয়ান প্লাস ই টু করতে পারি তো, হ্যাঁ। তাহলে এইটা কি হলো, তো এইটা হচ্ছে মেইন ইকুয়েশন যেখান থেকে আমরা ডিসাইড করতে পারছি অ্যাডিটিভ পোলারিটি হবে কি হবে না। এটা হচ্ছে অ্যাডিটিভ পোলারিটি মেইন ক্যালকুলেশন ফর্মুলা। এবার এখানে একটা ডিসাইড করতে পারি আমরা অ্যাজ ইঞ্জিনিয়ার হয়ে, যে এখানে স্যার মাইনাস আসলো, তার আগে মাইনাসটা আসলো কেন, মাইনাসটাকে আসলো কেন বলো, সাইড চেঞ্জ তো বুঝতে পারছি, বাট ভোল্টেজে, ভোল্টেজ ভোল্টমিটার দিয়ে আমরা কি মেজার করলাম, আমরা মেন কি কাজ করব পোলারিটি ক্ষেত্রে, অ্যাডিটিভ পোলারিটি ক্ষেত্রে এটা বুঝতে পারলাম যে E1 ইনডিউস ইএমএফ U1 এর রেসপেক্টে যদি E2 ডেভেলপ করে তার ম্যাগনিটিউড আর সাইনটা কি হবে বলো, সাইনটা কি সেম হচ্ছে এখানে, দেখো তো সাইনটা কি সেম আছে, না আমি বলছি এখানে কি পজিটিভ আছে, এখানে পজিটিভ আছে না পজিটিভ আছে, এখানে দুটো সম্পূর্ণ নেগেটিভ পজিটিভ আছে, তো না হ্যাঁ কি না বলো, তুমি ধরো এখানে একটা মেয়ে এখানে একটা মেয়ে, পজিটিভ পজিটিভ বা আমি নেগেটিভ নেগেটিভ রাখছি, আদৌ কি এর অ্যাট্রাকশন করতে পারবে বলো, তাহলে সিমিলারলি সেম জিনিসটা, তাহলে অ্যাডিটিভ পোলারিটি, কি কি বলছো, তুলে দেবে, হ্যাঁ সেটা সেটা তো আমরা জানি, মানে ধরো আমি এখান থেকে মাইনাস কমন নিয়ে যদি তুলে দিই, আমি যদি মাইনাস দিয়ে না রাখতাম তাহলে এখানে ইউ1 আর ইউ2 কি হচ্ছে, ইউ1 আর ইউ2 কি হচ্ছে বলো, আমি যদি বিটাকে নিতাম তাহলে আমার কি হচ্ছে মাইনাস ইউ1 কি হবে মাইনাস ইউ2, তাহলে প্লাসে মাইনাসে কি হয়, প্লাসে মাইনাসে কি হয়, হ্যাঁ মাইনাস যদি হয় এখানে মাইনাস তো কমন ছিল না, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাকে সিমিলারলি বলো অ্যাডিটিভ পোলারিটি ক্ষেত্রে এটা বুঝতে পারছি লিংকেজ ফ্লাক্সটা পারমানেন্ট এক্সপ্রেস যেটা পাবো সেম অ্যাজ ওয়েল অ্যাজ সেকেন্ডারি ক্ষেত্রে সেটা পাবো, কারণ কি এটা লোড তো নেই এক নম্বর, দুই নম্বর হচ্ছে পোলারিটি টেস্ট, এখানে যে আমরা ডট ধরেছিলাম, এখানে যে ডট ধরেছিলাম, এখানে যদি এখানে একটা ডট ধরেছিলাম, তাহলে সাইন কে কিভাবে ডিসাইড করছে কেভিএল দিয়ে বুঝতে পারছি কি বুঝতে পারিনি বলো, যদি আমি এখানে মাইনাস আছে ভোল্টেজের রেসপেক্ট কি হবে, তাহলে এখানে নিশ্চয়ই পজিটিভ ছিল সেটা রাইট, তাহলে এখানে নেগেটিভ হবে। সিমিলারলি আমি ভোল্টমিটারটা যদি নিচে লাগাই কানেকশন করলে উল্টো ভাবে ঘুরবে, এখন কেভিএলটা উল্টো ভাবে উল্টে, ঠিক আছে, এখন ইউ2 থেকে শুরু করবে, ঠিক আছে, এখন তার পোলারিটি চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি এই ভোল্টেজটাকে মেজার করব আর কিছু, পোলারিটি টেস্ট পরীক্ষা যদি দেয় সিম্পল ভাষায় পোলারিটি টেস্টটা দুটো ভাগে, অ্যাডিটিভ পোলারিটি আর সাবস্টিটিউটিভ পোলারিটি। অ্যাডিটিভ পোলারিটি মানে হচ্ছে যে আমরা E1 আর E2 রেসপেক্টে যে ডটটা দিচ্ছি সেই ডটটা দেওয়ার পর যে আদৌ কি ফ্লাক্সটা কি সেই পরিমাণে পাচ্ছি বা ভোল্টেজটা সেই পরিমাণে সেই ডাইরেকশনে পাচ্ছি, তার জন্য কি হচ্ছে অ্যাডিটিভ পোলারিটি শুধুমাত্র এটা ডিসাইড করছি, ঠিক আছে, V is equal to minus U1 into এই U1 plus E2, এটা লিখে রাখো, হ্যাঁ কেভিএল অ্যাপ্লাই করতে হবে, কেভিএল অ্যাপ্লাই করতে হবে, তাহলে আমাকে এইটুকু বলো যে সাবস্টিটিউটিভ পোলারিটি ক্ষেত্রে কি হবে, কেভিএলটা দেখে উল্টে যাবে, চেঞ্জ হয়ে যাবে, এখানে যদি আমরা অ্যাডিটিভ পাচ্ছি ওখানে পুরো সম্পূর্ণ অ্যাডিটিভ পাবো না, দেখো তুমি নিজে দেখো, কারণটা হচ্ছে এখানে ডট আছে, এখানে ডট আছে ভাই, তার জন্য পজিটিভ এখানে আছে, আর এখানে কি ছিল আগে, আর এখানে পজিটিভ ছিল, এখানে পজিটিভ ছিল এখানে নেগেটিভ ছিল অ্যাডিটিভের জন্য, সাবস্টিটিউটিভ ক্ষেত্রে সেটা নয়, এবারে দেখো এবারে কেভিএল লাগাও, এবারে কেভিএল লাগাও বুঝতে পারবে কি হবে কেভিএল লাগালে,
U1 প্লাস ভি, তারপরে বলো, তারপর বলো মাইনাস ইকুয়াল টু 0। এবার এখান থেকে ভি বার করো, তাহলে ভি বার করলে কি হবে? হবে না, সরি E2 হবে আগে প্রথমে, হবে কি হবে না? দিস ইজ দ্য সাবট্রাক্টিভ পোলারিটি। জাস্ট হ্যাঁ, এই দুটো জিনিস শুধু মনে রাখো, মানে পোলারিটি টেস্ট দিয়ে দেয়, ছবি আঁকবে, এটা ইকুয়েশনটা তৈরি করে কেভিএল থেকে দেখিয়ে দেবে আর লিখিয়ে দেবে, দিস ইজ দ্য সাবট্রাক্টিভ টাইপ। ঠিক আছে না, ফটোফট লিখে নাও। আর এটা মাথায় রাখবে, সাইনটা ডিফারেন্ট থাকলেও এখানে লিখে রাখবে, নোট ডাউন করে, পোলারিটি টেস্ট থেকে এটুকু পেলাম যে সাইনটা, এটা লিখো, সাইন ডিফারেন্ট থাকলেও বাট ম্যাগনিটিউডটা সেম থাকছে, ম্যাগনিটিউড সেম, এরকম হবে। তুলো এটা পোলারিটি তুলো। আমার নেটওয়ার্ক প্রবলেম না, নেটওয়ার্ক প্রবলেম হলে একটু দেখো, চেক করো ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাবট্রাক্টিভ মানে হচ্ছে ধরো এখানে তোমার পজিটিভ রয়েছে, এখানেও তোমার পজিটিভ রয়েছে, লুপ যখন কনসিডার করছো, দুটো পজিটিভ থাকলে কি আদিকে অ্যাট্রাকশন করতে পারবে বলো আমাকে? দুটো তো রিপালশন করতে পারবে, রিপালশন করবে না। তাহলে আমি যদি কেভিএল লাগাই, তাহলে আমি এটুকু বলতে চাচ্ছি যে ধরো যখন টেস্ট করবে, দুটো ওয়াইন্ডিং এর কাছাকাছি নিয়ে গেছো, ওই ওয়াইন্ডিং এর কানেকশন এই ওয়াইন্ডিং এর কাছে ডট দিয়ে ধরেছো, তুমি ধরেছো, নিজে নিজে ধরেছো, অ্যাজুম করেছো, দেখ কেভিএল লাগানোর পর দেখলে, তখন কানেকশন দেওয়ার পর টেস্ট করে পেলে যে এখানে মাইনাস E1 মাইনাস E2 যদি আসে ভ্যালুটা, মানে U1 এর তুলনায় যদি E2 এর ভ্যালুটা যদি বেশি হয়ে যায়, তখন তুমি ডিসাইড করতে পারো না এটা সাবট্রাক্টিভ পোলারিটি করা হয়ে গেছে। তখন তুমি কি করবে, আবার সেটাকে অ্যাডিশন করার জন্য তুমি পয়েন্টটাকে ধরেছিলে, এটার কানেকশনটাকে নিতে শুরু করবে। সিমিলারলি আমি এটা বললাম প্র্যাকটিক্যাল লাইনে, সাবট্রাক্টিভ পোলারিটির ক্ষেত্রে সিমিলারলি আমরা কি বলবো না, এখানে ভি ছিল, এখানে ভি ছিল, এটা সাপ্লাই ভোল্টেজ ছেড়ে দিলাম, এটা E1 আর E2, আমি কি করলাম এই দিক থেকে লুপটা কনসিডার করলাম, কারেন্ট ডাইরেকশন এক্সরে, তো E1 প্লাস প্লাস ভি মাইনাস E2 মাইনাস E2 ইকুয়াল টু 0। সিমিলারলি এখান থেকে তোমাকে ভি যদি ক্যালকুলেট করতে হয়, তাহলে তুমি নিশ্চয়ই E2 এর এক্সপ্রেশন E1 পাচ্ছি না আমরা এখানে, বুঝতে পেরেছো? যদি ভি বার করা তাহলে E2 মাইনাস এটা দিকে যদি যাই E1, তাহলে সিমিলারলি সাবট্রাক্টিভ ক্ষেত্রে এটা বুঝতে পারলাম যে এখানে যেটা দেখেছিলাম যে E1 আর E2 এর এক্সপ্রেশন দুটো যুক্ত ভ্যালুকে আমরা একটা অ্যাডিশন পাওয়ার পাচ্ছিলাম, কিন্তু এটার তুলনায় এটা কম যদি হয়ে যায় তাহলে মাইনাস হচ্ছে, দুটোর সঙ্গে সংস্পর্শ নেই, মানে দুটো ডট দেওয়ার সঙ্গে সঙ্গে, তখন তোমাকে আবার রিপিট করতে, ওটাকে তুমি ডটটাকে চেঞ্জ করে দিয়ে আবার চেক করবে আবার পোলারিটি ঠিক আছে কিনা। ঠিক আছে, শুধু এইটুকু মনে রাখো, সাবট্রাক্টিভ ক্ষেত্রে কোনো একসঙ্গে যদি কারেন্ট পাঠাও, যদি এই ডাইরেকশনে কারেন্ট পাঠাচ্ছ, এই ডাইরেকশনে কারেন্ট রয়েছে, দুটো কারেন্ট যদি অ্যাডিশন হয়ে যায়, কারেন্ট রেজাল্টটা যদি নেগেটিভের দিকে চলে যায়, তাহলে ভাববে এটা সাবট্রাক্টিভ পোলারিটি হয়েছে। ঠিক আছে, তুমি যদি ধরো ডাইরেকশনটা এরকম করে নিয়েছো ক্লকওয়াইজ একটা আর অ্যান্টি ক্লকওয়াইজ নিয়েছো, সেটা পজিটিভ হয়ে যাবে, মানে অ্যাডিটিভ পোলারিটি হয়ে যাবে, এখন ভ্যালুটা সম্পূর্ণ E1 প্লাস E2 চলে আসবে। সাবট্রাক্টিভ ক্ষেত্রে কোনো দুটো ভ্যালু সমান হবে না, E2 এর রেসপেক্টে E1 এর ভ্যালুটা সবসময় কম হবে। ঠিক আছে, একটু মাথা, বুঝলে ওটা কি বললাম, মানে এই ইকুয়েশন গুলোতে একটু বুঝতে হবে, পরীক্ষা খাতা আসলে এগুলো লিখতে হবে, শুধু এইটুকু লিখে দিবে, ছবি আঁকবে, ডায়াগ্রাম করবে, এইটুকু লিখলেই এনাফ। পোলারিটি টেস্টের ক্ষেত্রে, পোলারিটি টেস্ট তোমাদের দেয় না, তোমার বুঝে, হ্যাঁ শুধু যে কোনো ক্ষেত্রে পোলারিটি টেস্ট যখনই করবে সবসময় কেভিএল দিয়ে চেক করবে। তুমি আজকে এখানে ডট দিয়েছো, তুমি এই ডটটা নাও দিতে পারো, এখানে এখানে দিতে পারো, কোথায় দিবে, তুমি ধরো এখানে দিয়েছো, পেনের কালিগুলো সব আজকে শেষ হয়ে গেছে, আজকে
এখানে, আর এই ডটটা এই জায়গায় দিচ্ছে, তাহলে এটা সাপ্লাই পোলারিটি হচ্ছে না? বলো, সাপ্লাই পোলারিটি হচ্ছে। তুমি যদি বলো সাপ্লাই এই সরি অ্যাডিটিভ পোলারিটি, সাপ্লাই পোলারিটির ক্ষেত্রে কি হবে, এখানে তুমি যদি না দাও, তুমি এখানে দিয়ে দাও ডটে, তাহলে সাপ্লাই পোলারিটি হচ্ছে তো, হ্যাঁ কি না? বুঝতে পারো কি বললাম না? বুঝতে পারো একই জিনিস। তো এরপর নেক্সট পয়েন্ট করো ওপেন সার্কিট টেস্ট। আর আমি ওপেন সার্কিট টেস্ট, শর্ট সার্কিট টেস্ট ভালো করে করাচ্ছি, যেটা প্র্যাকটিক্যাল লাইফে প্রত্যেকটা জায়গায় এবং তোমাদের ল্যাবেতে তোমরা স্মার্ট থাকবে। কেন ল্যাবেতে স্মার্ট থাকবে? কলেজে জিজ্ঞেস করবে যে ওপেন সার্কিট টেস্ট কোন সাইডে করি, কেন হাই ভোল্টেজ করি, কেন লো ভোল্টেজ করি, কেন ওয়াট মিটারটা কেন এরকম করি, সব কিছু বলে দিচ্ছি। नेक्स्ट पॉइंट करो ओपन सर्किट टेस्ट। अच्छा ओपन सर्किट टेस्ट করে আমরা কি পাই? ওপেন সার্কিট টেস্ট করি আয়রন লস, কারণ আয়রন কোনটা, আয়রন বা কোর কোনটা? হ্যাঁ, আয়রন লস বা তোমার কোর লস কোনটা? রেন, ইয়ক নাকি? ইয়ক, কোর কি দিয়ে তৈরি? কত এমএম এর মধ্যে থিকনেস থাকে? কি আর কি ইউনিট কি হবে? 3.33 থেকে 3.5 ইউনিট। আর কোডটা কি দিয়ে তৈরি বললে? সিআরজিও, সিআরজিও ফুল ফর্ম কি? হুম, কোল্ড রোল গ্রেন ওরিয়েন্টেড স্টিল, এত মানে ঠিক বলেছো। ঠিক আছে, তো চলো তাহলে আমরা ওপেন সার্কিট টেস্টটা করি, কালটা ভরে নিলাম একটু। নেক্সট পয়েন্ট, শর্ট কোশ্চেনের জন্য মাথা রাখবে, এটা অনেকবার দিয়েছে। ঠিক আছে, বুঝলে কি বললাম? তো এক নম্বর প্রথম পয়েন্ট করো, ওপেন সার্কিট টেস্ট করতে গেলে আমার কোর লসটা বা আয়রন লসটা ইমাজিন করছি, ইট ইজ দ্য ডিপেন্ডেন্স, ইট ইজ দ্য ডিপেন্ডস অন ভোল্টেজ, এটা ভোল্টেজের উপর ডিপেন্ড করে। বুঝেছো? লিখো 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 এটা লিখো। This test performed to find no load parameter. তারপর লিখো, ওপেন সার্কিট টেস্ট করতে গেলে এগুলো করতে হবে। নো লোড প্যারামিটার মধ্যে কি কি হবে বলো তো, কি বলতে পারবে? নো লোড কারেন্ট থাকবে একটা, কোপ কি থাকবে, আর আইসি থাকবে, আইএম থাকবে, আরসি থাকবে, সব পরিচিত গেল বলো, থাকবে কি থাকবে না?
বলো এগুলো এগুলো ভেক্টর হয় না, হবে কি হবে না? এগুলো বার কথা হবে। নো লোড কারেন্ট, কোল লস কারেন্ট, ম্যাগনেটিজিং কারেন্ট, কোল লস কম্পোনেন্ট রেজিস্ট্যান্স, ম্যাগনেটিজিং কম্পোনেন্ট রিঅ্যাক্ট্যান্স। ছিল তো এগুলো, বলো ছিল না? লিখো নেক্সট পয়েন্ট। ওপেন সার্কিট টেস্ট is always open circuit test is always calculate at লিখে দিয়েছি না, ক্যালকুলেট লিখে নাও, রেটেড ভোল্টেজ। রেটেড ভোল্টেজ মানে জানো কেউ? রেটেড ভোল্টেজ মানে জানো কেউ? একদম নেম প্লেটে বা ম্যানুফ্যাকচার যেটা তৈরি করে সেটা রেটেড ভোল্টেজ। It is a test performed test performed for low voltage side. হয়েছে? এই সরি, হাই ভোল্টেজ সাইড করি, এইচভি সাইড। আর কি মাথায় আসছে ওপেন সার্কিট টেস্টে কি পাই? করো এটা করো। হ্যাঁ এটা মাথায় এসেছে যে এটা পুয়ার ভেরি পুয়ার পাওয়ার ফ্যাক্টর হয়, অ্যাপ্রক্সিমেটলি পাওয়ার ফ্যাক্টরটা হয় 0.2 থেকে 0.3 পাওয়ার ফ্যাক্টর হয়, ভেরি পুয়ার। আর ওপেন সার্কিট টেস্ট করে আর কি পাই, কি বুঝি বলো? আর কার মাথায় আসছে কিছু? হুম, কি ভাই কি? মানে অ্যাকচুয়ালি আমরা এই পারফরম্যান্স টেস্টটা করব, হাই ভোল্টেজ সাইডটা সম্পূর্ণ ওপেন করব, লো ভোল্টেজ সাইডে ভোল্টমিটার অ্যামমিটার ওয়াটমিটার দিয়ে টেস্ট করে রিডিং নেব। দেখো ছবিটা আর কি মাথায় আসছে আমার? তেমন কিছু আসছে না। ওপেন সার্কিট টেস্ট করে এগুলো আমরা আপাতত ক্যালকুলেট করতে পারি। ফর আর একটা যেটা করতে হয় যেটা হচ্ছে আই স্কোয়ার লসটা নেগলিজিবল দেবে। নেগলিজিবল করে আই স্কোয়ার লসটা নেগলিজিবল থেকে, এইটুকু আমার মাথায় আসছে যতটুকু। এর বাইরে কিছু হয় না। কি পয়েন্ট, এগুলো সব কি পয়েন্ট? আমি তো ওপেন সার্কিট টেস্টটা সবচেয়ে
ওপেন সার্কিট টেস্ট আর শর্ট সার্কিট টেস্ট সবচেয়ে ইম্পর্টেন্ট, তো তার জন্য কি পয়েন্টগুলো লিখিয়ে দিলাম। অ্যাকচুয়ালি ওপেন সার্কিট টেস্টটা আমি তোমাদের শিখাবো এখনই, ঠিক আছে, ভিডিও দেখাবো তোমাদের ল্যাবে যেরকম করাবো। কিন্তু ওপেন সার্কিট টেস্ট করে আমরা কি কি কেন করতে এসেছি বা কেনই করব, ওপেন সার্কিট টেস্ট ডিপেন্ড আপন দা রেটেড ভোল্টেজের উপর, যেটা আমি এখানে একটা লিখেছি পয়েন্ট, রেটেড ভোল্টেজ আর ভোল্টেজ একই, ঠিক আছে। রেটেড ভোল্টেজ বলতে যেটা ম্যানুফ্যাকচারার ডিসাইড করে দেয়, বা তুমি রেটেড ভোল্টেজ বলতে যেটা ডিসাইড করে পুরো ফিক্সড। এবার এটা টেস্ট করে আমরা পাই নো লোড প্যারামিটারের ভ্যালুগুলো পাবো, ঠিক আছে। তো নো লোড প্যারামিটার ভ্যালুগুলো যেগুলো হবে কি কি হবে বলতো, যেটা নোন ভ্যালু সেটা আসছি, আর নো লোড প্যারামিটারের মধ্যে যেমন এগুলো, ঠিক আছে। সেই গ্রাফটা পড়েছিল মনে আছে, এদিকে তোমার ছিল আইসি বা আই মিউ, ছিল না, এটা ছিল কি আই ডপ, ও সরি, ম্যাগনেটাইজিং কারেন্ট ছিল আই মিউ বা আই এম ছিল, এটা আইসি ছিল। তাহলে এখান থেকে যে ফ্লাক্সটা ছিল এটা মেন ফ্লাক্স, সরি, এটা মেন ফ্লাক্স ছিল 5, আর এই মেন ফ্লাক্সের রেসপেক্টে আমার কি তৈরি হচ্ছিল একটা আই মিম, আই এম আর আইসি এখানে যুক্ত করার পর আই নট পেয়েছিলাম, মনে পড়ছে? আই নট ইজ ইকুয়াল টু আই মিউ স্কয়ার প্লাস আইসি স্কয়ার, মনে পড়ছে বলো? নোড কন্ডিশনের ক্ষেত্রে, সেই নোড কন্ডিশনের ক্ষেত্রে আই নট, আইসি, আই মিউ, আই আর সি, এগুলো এই ভ্যালুগুলো, ওকে। আর ওপেন সার্কিট টেস্ট করে আমরা অলওয়েজ ক্যালকুলেট করতে রেটেড ভোল্টেজ বলে দিলাম। টেস্ট পারফর্ম করব সম্পূর্ণ হাই ভোল্টেজ সাইডে, ওপেন থাকবে, ওপেন থাকে এটা, ঠিক আছে। আর লো ভোল্টেজ সাইডটা মেজারমেন্ট করব। আর এর পাওয়ার ফ্যাক্টরটা ভেরি পুয়ার হয়, 0.2 থেকে 0.3 পাওয়ার ফ্যাক্টর হয়, আর আই স্কয়ার আর লসটা নেগলিজেবল। এই কটা পয়েন্ট মনে রাখো, ওপেন সার্কিট টেস্ট করতে গেলে এগুলো মাথায় রাখতে হবে। তাহলে কারো কোশ্চেন আছে বলো ওপেন সার্কিট টেস্টের বলতে? হ্যাঁ, হ্যাঁ, ওটা অনেক মানে অ্যাকচুয়ালি আমাদের আই স্কয়ার লসটা নেগলিজেবল থাকে কারণ ওপেন সার্কিট থাকে, তো ভ্যারিয়েবল থাকে না। ভ্যারিয়েবল না থাকার জন্য নেগলিজেবল থাকে। নেগলিজেবল বারণ বলবো, কিসে পড়ছো তোমরা? আরে এন ই জি এল আই জি আই বি এল ই, ও নেগলিজেবল বানানটা এখনো জানো রে? এটা বি এল ই, ও নেগলিজেবল স্পেলিং এখনো জানো না? নাও, কারণটা হচ্ছে ওপেন সার্কিট টেস্ট করার জন্য আমরা নেগলিজেবলটা ধরি, কারণ ওপেন সার্কিট টেস্ট ভ্যারিয়েবল হয় না, না রেজিস্ট্যান্স কেন ভ্যারিয়েবল হবে, লোড ভ্যারিয়েশন হচ্ছে না, তার জন্য স্কয়ার লস হচ্ছে। ওকে, আচ্ছা অনেক বলতে ক্লিয়ার হয়েছে যে ওপেন সার্কিট টেস্টটা করতে গেলে আমরা কি করব না পাবো? এবারে পয়েন্ট করো। হ্যাঁ, দেখো সিম্পল ভাষায় আসো, আমি এখন বলছি ভবিষ্যতে যে যে জায়গায় কাজ করে, ট্রান্সফরমারের কাজ করলে ওপেন সার্কিট টেস্ট শর্ট সার্কিট টেস্ট করেই খেতে হবে, করতেই হবে, আর ইম্পর্টেন্ট। আর তোমাদের ল্যাবেও শিখাবে, ঠিক আছে, ল্যাবে শিখাবে, আমি তোমাদেরকে আমি শিখিয়ে দেবো, এখানে আগে থিওরি শিখো তারপর প্র্যাকটিক্যাল শিখতে হবে। এবারে পয়েন্ট করো, এটাতে কি পয়েন্ট গেল, এবারে পয়েন্ট করো সার্কিট ডায়াগ্রাম অফ ওপেন সার্কিট টেস্ট, ফর্মুলা গুলো এদিকে লিখিয়ে দেবো, ওদিকটায় ফর্মুলা করাবো, ওপেন সার্কিট টেস্ট আর শর্ট সার্কিট টেস্ট নিউমেরিক্যাল দিয়ে দেবে, ঠিক আছে। দেখো আমি সিম্পল একটা সার্কিট ডায়াগ্রাম আঁকছি, ভোল্টেজ সোর্স, রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স, আর তোমার এখানে ব্রাঞ্চ ছিল, রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স, আর আবার তোমার কি ছিল এখানে, কোর ছিল, এই সরি ওয়াইন্ডিং ছিল, কোর সিম্বল,
হ্যাঁ টেস্ট করবো না, এটা এটা একটা, এরপরে মেন ছবিটা আঁকবো। ঠিক আছে, ধরো সাপোজ আমরা সবাই জানি R1 X1 RC XC, এদিকে ফলো করবে কি MC, এদিকে IC, এদিকে ফলো করবে I0। ঠিক আছে, এটা তো পড়ে এসেছি বারবার না আমরা, বলো। এদিকে যাবে I1, পড়েছো তো এগুলো সব, যেমন আমরা তোমাকে ইকুইভ্যালেন্ট সার্কিট পড়িয়েছিলাম। সিমিলারলি এদিকে কি হবে, I0 কি হবে, I0 টু 0, এই I2 0, তাহলে R2 X2 সব 0 হয়ে যাবে। এদিকে U2 থাকে, এদিকে U1, এটা I মিউ, এটা IC RC, এটা XC, এটা IC, এটা I0, যদি না ভুলে যাও। মনে পড়ছে এগুলো ইকুইভ্যালেন্ট সার্কিটের ক্ষেত্রে পড়েছিলাম, বলো ছিল তো এগুলো নাকি না? ছিল, মনে নেই তো পড়াশোনা করবে না, মনে দেখবে কি করে হবে। এটা V2 0 ওপেন সার্কিট রয়েছে। ঠিক আছে, এবারে এটা হচ্ছে ওপেন সার্কিট টেস্টের ক্ষেত্রে এই সার্কিটটা, মানে ট্রান্সফরমারের প্রাইমারি ওয়াইন্ডিং সেকেন্ডারি ওয়াইন্ডিং এটা ডিজাইন ভিতরে। এবারে এর উপর ডিপেন্ড করে কোথায় আমরা ভোল্টমিটার লাগাবো, কোথায় অ্যামমিটার লাগাবো, কোথায় ওয়াটমিটার লাগাবো, কারণ কি আমার মেজার করতে হয় কি ভোল্টেজ কারেন্ট পাওয়ার। ঠিক আছে, তো এবারে ওপেন সার্কিট টেস্ট করার জন্য আমি কি করব বলো তো, সেম টু সেম সার্কিট থাকবে। ওকে, সেম টু সেম সার্কিট থাকবে। এবারে আমি এখানে লাগাবো একটা ওয়াটমিটার, সরি এখানে একটা ভোল্টমিটার আগে লাগিয়ে দিই। ভোল্টমিটার লাগিয়ে দিলাম। ভোল্টমিটার কিসে কানেক্ট করা থাকে, প্যারালাল না সিরিজে? অলওয়েজ ভোল্টমিটার প্যারালালে কানেক্ট করা থাকে, আমি বুঝে দিই। হ্যাঁ, প্যারালাল। আমি এর অ্যাক্রসে আমি একটা লাগিয়ে দিলাম, এখানে রেজিস্ট্যান্স আছে তো, এখানটা আমি একটা অ্যামমিটার লাগালাম। ওকে, আর এই ভোল্টেজটা আমি তুলে দিয়ে, এটাই থাকবে তোমাদের যদি জায়গা, আমার জায়গা কুলাচ্ছে না। এর আগেতে আমি কি লাগাবো বা পরেও লাগাতে পারি, কোনো চাপ নেই। ঠিক আছে, এখানে আমি একটা ওয়াট মিটার লাগাচ্ছি। ওয়াট মিটারের মধ্যে দুটো কয়েল থাকে, কি কি বলতে হবে? ওয়াট মিটারের মধ্যে দুটো কয়েল থাকে, কি কি? কিভাবে চিনবে? কোন হ্যাঁ সেটা মানলাম, নাম্বার অফ টার্নসটা কেন কম দিয়ে আছে? এটাকে বলা, এটাকে, এই পয়েন্টটাকে বলা হয় কমন পয়েন্ট, আর এটাকে মেন পয়েন্ট বলা হয়, এটা তো জানবে। এটাকে বলা হয় পিসি, পিসি মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পিসি না। ঠিক আছে, আর এটাকে বলা হয় সিসি। ঠিক আছে, এইটাকে বলা হয় সিসি কারেন্ট কয়েল, আর এটাকে বলা হয় বেশি নাম্বার অফ টার্ন যেটা আছে সেটাকে বলা হয় পিসি প্রেসার কয়েল, বা পোটেনশিয়াল কয়েলও বলতে পারি, বা ভোল্টেজ কয়েলও বলতে পারি। বুঝে গেল কি বললাম? তো দেখো, এইটাকে আমরা সম্পূর্ণ একটা ওয়াট মিটার বলবো, এটাকে আমরা ওয়াট মিটার বলবো, এটা ওয়াট মিটার। লিখে নাও, পুরো এরকম করে ডিজাইনটা তোমার সার্কিটটা কলেজে দেখতে পাবো, সেম টু সেম। ঠিক আছে, ওয়াট মিটার থাকলো একটা। ওকে, নেক্সট দেখো, এটা কি বললাম, এটা অ্যামমিটার, আর এটা হচ্ছে ভোল্টমিটার। এটা হচ্ছে সম্পূর্ণ লো ভোল্টেজ সাইড, এটাকে হাই ভোল্টেজ সাইড বলা হয়, এটাকে বলা হয় এইচবি সাইড, আর এটাকে বলে এলবি সাইড। ওকে, এগুলো সম্পূর্ণ নেগলিজেবল থাকে, এটা নেগলিজেবল থাকে। বুঝেছো কি বললাম? নেগলিজেবল থাকে এটা।
ফটাফট তুলে নাও। আর এখানে ওয়াট মিটারের জন্য এটা ডব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ওয়াটের জন্য। তাহলে এটা ডব্লিউ হবে, এটা ভি হবে, ওকে, আর এটা এ হবে। এই তো বলি না, হ্যাঁ এইটাই ধরি, এটা ডব্লিউ। এইটা হচ্ছে টেস্ট করবো আমরা, ফটাফট করো, তুলে নাও, তোমার সার্কিট ডায়াগ্রাম প্র্যাকটিসিং করতে হবে। তাহলে আমাকে নোন ভ্যালু কি কি রয়েছে বলতে হবে কেউ? নোন ভ্যালু বলো। আমরা ইন জেনারেল কি জানি, নোন ভ্যালু কি কি আছে? নোন ভ্যালু এখানে বলতে আমাকে ডব্লিউ ওসি ভি ওসি এ ওসি, মানে অ্যাকচুয়ালি এগুলোকে ক্যালকুলেট করতে হবে জানার জন্য। তাহলে এইগুলো জানার জন্য ফর্মুলা, এইগুলোই পরীক্ষায় ভালো কথা বলে। ওপেন সার্কিট ওয়াট মিটারের ক্ষেত্রে, ঠিক আছে, ওপেন সার্কিট পাওয়ারটা কত, ওপেন সার্কিট টেস্ট, ওপেন সার্কিট ভোল্টেজ কত, ওপেন সার্কিট কারেন্ট কত। লিখতে থাকো কিন্তু আমি মুছে দেবো কিন্তু, তখন সমস্যা হবে, ঠিক আছে? পরীক্ষায় এগুলো বার কথা দেয়। তো আমাকে ফর্মুলা কি কি হবে, ফর্মুলা লিস্ট করো। আমরা ইন জেনারেল পাওয়ারের ফর্মুলা কি জানি? P is equal to VI cos phi, জানি তো, বলো জানি কি জানি না? জানি কি জানি না? জানি। তাহলে সিমিলারলি পাওয়ার মানেই তো আমরা লিখতে পারি ইউনিট ওয়াট, VI cos phi, পারি কি পারি না? পারি। তাহলে ওপেন সার্কিটের জন্য লিখতেই পারি তো ওসি 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 ও, পারি কি পারি না বলো? পারি। তাহলে এক নম্বর ফর্মুলা হবে ডব্লিউওসি ইজ ইকুয়াল টু ভিওসি আইওসি cos phi naught, দিস ইজ দ্য ফার্স্ট ফর্মুলা। এখান থেকেই সব ফর্মুলা বেরিয়ে যাবে, এই একটা দিকেই পুরো গোল্ডেন ফর্মুলা সব বেরাবে ওপেন সার্কিট টেস্টের। তো এখান থেকে ভালো করে মাথায় রাখবে ফর্মুলা, ঠিক আছে? এটা পি কি আবার বলে, পি না পি। ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয়নি বলো, বলো। তুমি তাহলে এখানে cos phi ফর্মুলা বার করো, cos phi ফর্মুলা 2 নম্বর ফর্মুলা, এটা 1 নম্বর। cos phi নট কি হবে, WOC বাই VOC ইনটু IOC, 2 নম্বর ফর্মুলা। হবে কি হবে না এগুলো? হবে তো? আবার তোমরা নো লোড কন্ডিশনের ক্ষেত্রে আই নটের ফর্মুলা, আই সি এর ফর্মুলা, আই মিউ এর ফর্মুলা করিয়েছিলাম, প্লাস নিউমেরিক্যাল করিয়েছিলাম। 3 নম্বর ফর্মুলা কি হবে, আই মিউ এর ফর্মুলা বলো, 4 নম্বর ফর্মুলা আই সি এর ফর্মুলা বলো। আই মিউ এর ফর্মুলা কি ছিল ভুলে গেছো তো? টিক্স মনে নেই? টিক্স মনে নেই তো? সারা জীবন মনে রাখতে বলেছিলাম টিক্স গুলো। সি দিয়ে মনে রাখতে বলেছিলাম cos কে, তাহলে আই নট cos phi নট। মিউ দিয়ে মনে রাখতে বলেছিলাম সি মানে cos phi নট বেরিয়ে গেল, তাহলে এটা কি হবে, আই নট sin phi নট। চারটে ফর্মুলা বেরিয়ে গেল, এগুলো আগে পুরাতন ফর্মুলা, ঠিক আছে? যেখান থেকে আমরা ফেয়ার ডায়াগ্রাম দেখেছিলাম, আবারও বলছি, phi m এখানে ছিল i m, এদিকে ছিল তোমার i c, এটাকে ফেয়ার ডায়াগ্রাম করার পর রেজাল্টেন্ট ফ্লাক্স পেয়েছিলাম i নট, আর এদিকে ছিল u1 u2। মনে পড়ছে ফেয়ার ডায়াগ্রামটা? দেখো ছিল তো। তাহলে এখানে আই নট মানেই তো এখানে সম্পূর্ণ ওপেন সার্কিট কারেন্ট, হ্যাঁ কি না বলো? এখানে তোমার যে কারেন্টটা আসবে সেটাই তো এখান থেকে ওপেন সার্কিট কারেন্টে যাচ্ছে, হ্যাঁ কি না বলো? তাই না? এখানে যে কারেন্টটা যাবে সেই কারেন্ট থেকে যাবে, তাহলে সিমিলারলি একই, কারণ কি লোড ওপেন আছে, সেজন্য ভ্যারিয়েশন হবে না। চারটে ফর্মুলা হলো, এরপর ফর্মুলা কি হবে?
বলো 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 বলো। আরসি ফর্মুলা বার করো। 5 6 এক্সি ফর্মুলা বলো। ইন জেনারেল ফর্মুলা আর ইকুয়াল টু কি জানো? ভি বাই আই। জানো কি জানো না? ইন জেনারেল আর ইকুয়াল টু কি জানো? আর ইকুয়াল টু ভি বাই আই জানো তো? হ্যাঁ, তাহলে সিমিলারলি আর সি ইকুয়াল টু কি জানো? ভি নট আই নট, তাই না? বলো। তাহলে আর সি ইকুয়াল টু ভি নট বাই আই নট যদি হয়, আই নট এর ভ্যালু কি পেয়েছো? এই সরি আই সি হবে। কেন বলো তো? কেন বলো তো? এই দেখো, এখানে তো আইসি আছে না, এখানে কি আছে? আরসি আছে, রাইট? তাহলে আমরা ওপেন সার্কিট ভোল্টেজ যেটা পাচ্ছি, এখানে যে ভোল্টেজটা, এখানে ভোল্টেজ এর অ্যাক্রসে ভোল্টেজ তো সেম, তাই না? তাহলে আরসি বের করছি, তাহলে আরসি হলে তো নিশ্চয়ই ভিওসি বাই এর মধ্যে যে কারেন্টটা ফ্লো করবে সেটাই তো হবে আইসি, নাকি না? বলো, হবে তো? বলো, হবে? তাহলে ভিওসি ডিভাইডেড বাই আইসি ফর্মুলা কি পেয়েছি? আই নট cos ফাই নট। 5 নম্বর ফর্মুলা পেয়ে গেলাম। মুখস্থ করতে যাবে না, ঠিক আছে? মুখস্থ করতে যাবে, দেখ দেখে নাও। দরকার পড়ে আমি ওপেন সার্কিটটা করাবো তো ঠিক আছে, শর্ট সার্কিট পরে করবো তাও ঠিক আছে, কিন্তু একটা করলে একটাই ভালো করে করতে হবে। বল। একটাই করতে হবে, কারণ যদি শর্ট সার্কিট যদি করা যায় এখন এরকম হয়, এরকম হয়, বুঝতেই পারছি। এক্স এর ফর্মুলা বলো। এক্স এর ফর্মুলা কি হবে? ভিওসি ডিভাইড বাই আই। হবে কি হবে না বলো? একই জিনিস তো, কারণ কি এখানে ভোল্টেজ, এখানে ভোল্টেজ, এখানে ভোল্টেজ সমান, যেহেতু এইটা দিয়ে এবার কারেন্ট যাবে আই মিউ বা আই এম, সেটা এক্স ইজ ইকুয়াল টু কি হবে? ভি ওসি বাই আই মিউ। হবে কি হবে না? হবে। এগ্রি করছো? এগ্রি করছো? তাহলে সিমিলারলি ভি নট সি আই নট সাইন আই নট। কতগুলো ফর্মুলা পেলাম আমরা? টোটাল 6টা ফর্মুলা হয়ে গেল। হ্যাঁ, ভিওসি হবে তো, কেন হবে না? আরে ওপেন সার্কিট ভোল্টেজ। 6টা ফর্মুলা পেয়ে গেলাম। কারো ডাউট আছে ফর্মুলা লিস্টটা? বলো। দেখো, প্রথমে হচ্ছে পাওয়ারের দিক থেকে ডব্লিউওসি পেয়েছি, সেকেন্ড থেকে এখান থেকে তোমার cos ফাই নট বার করে নিচ্ছি। এগুলো সব দেয়া থাকবে, তোমাকে ফর্মুলা মনে রাখতে হবে, না নিউমেরিক্যাল করতে হবে না। ওপেন সার্কিট টেস্ট থেকে যে নিউমেরিক্যাল দেবে না, ওপেন সার্কিট টেস্ট থেকে যে নিউমেরিক্যাল দেবে এই ফর্মুলাগুলো লাগবে। শর্ট সার্কিটের ক্ষেত্রে 6টা ফর্মুলা, টোটাল 12টা ফর্মুলা জানলে তোমার হাতে 6 থেকে 8 নম্বর প্রায় নিউমেরিক্যালের জন্য তোমার হাতে নিউমেরিক্যাল করাবো। ডায়াগ্রাম করলে অটোমেটিক্যালি ফর্মুলা চলে আসবে, মুখস্থ করতে লাগবে না। তার জন্য ডায়াগ্রামের মাধ্যমে তোমাকে বুঝাচ্ছি। এখানে দেখো অ্যামমিটার, এখানে ভোল্টমিটার, এখানে ওয়াট মিটার, এগুলো তো চেক করতে হবে। চেক করার জন্য আমরা কি করব? নিশ্চয়ই আমরা ইউজ করবো এগুলো। তাহলে সিমিলারলি দেখো ফর্মুলা পেয়ে গেছি। এবারে আমাকে বলো তো, ডব্লিউওসি ফর্মুলা, মেইন ফর্মুলা যদি এটা হয়, আর একটা ফর্মুলা হতে পারে, কি বলতো কি হবে? যদি আই স্কয়ারের ক্ষেত্রে যদি নেগলিজিবল থাকে, এখানে যদি আই স্কয়ারটা যদি নেগলিজিবল থাকে, এখানে তো রেজিস্ট্যান্স এটা আর তো এটা আই যাচ্ছে, তাহলে নিশ্চয়ই বলতে পারি আই নট, আই নট স্কয়ার, আই নট মানে হচ্ছে আইসি, তাই তো? তাহলে সিমিলারলি কি বলবো? আই নট স্কয়ারটা তো নেগলিজিবল, নেগলিজিবল। তাহলে আমরা কি বলতে পারি? ডব্লিউওসি ইজ ইকুয়াল টু আইসি স্কয়ার আরসি। কারণ এই সরি এটা ভুল বললাম, এখান থেকে যখন কারেন্ট ফ্লো করছে এখানে তো নেগলিজিবল, এটা এটা তো নেগলিজিবল, এই যেখানে রেজিস্ট্যান্সটা,
এখানে রেজিস্ট্যান্স নেগলিজেবল, এদিকে কারেন্ট ফ্লো করছে, নো লোড কারেন্ট, এই যে নো লোড কারেন্টটা ফ্লো করছে এদিক দিয়ে আসছে তো, এদিক দিয়ে আসছে তো, তাহলে আমরা বলতেই পারি যে আই নট স্কয়ার এইটাতে নেগলিজেবল, নেগলিজেবল তো। তাহলে এইটা যদি দেখো থাকছে না, তাহলে এইটা দিয়ে যে কারেন্টটা আসছে আইসির মধ্যে, আমি বললাম এখানে যে রেজিস্ট্যান্সটা ছিল প্রাইমারি ওয়াইন্ডিং এর ক্ষেত্রে সেটা নেগলিজেবল, তাহলে এটা নেগলিজেবল যদি নেই, কিছুই নেই, ধরে নে জিরো, তাহলে সিমিলারলি এদিক থেকে যখন আসবে কারেন্টটা আই নট এর মধ্যে দিয়ে, তাহলে যে পাওয়ারটা পাবো মানে ওয়াট মিটারের ক্ষেত্রে যে পাওয়ারটা পাবো ওপেন সার্কিটের ক্ষেত্রে, সেটা সমান সমান তো বলতে পারি কোর লসের ক্ষেত্রে যে লসটা হচ্ছে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স রেখেছে, তার জন্য কি বলছি আইসি স্কয়ার ইনটু আরসি, এই একটা ফর্মুলা, এই ফর্মুলা লিখে রাখবো যদি নেগলিজেবল করে দিতাম। ঠিক আছে, এটা 7 নম্বর ফর্মুলা, 7 নম্বর ফর্মুলা পুরো। আর এখানে কোর লসের মধ্যে কতগুলো লস আছে, এই যে কোর লসের মধ্যে বলছি আইসি স্কয়ার আর, এটার মধ্যে পিসিউ আছে আর কি আছে বলতে হবে, এন্ড পিআই। পিসিউ মানে কি, কোর লস আয়রন লস একই জিনিস, অথবা কোর লস আয়রন লস, তাই না, বলো। এই হচ্ছে মানে আমি টোটাল ট্রান্সফরমার ওপেন সার্কিট টেস্ট করে যে আমরা ফাইন্ড আউট করছি আয়রন লস বা কোর লসটা, তাহলে সিমিলারলি সেটা ওয়াট মিটার থেকে রিডিং পেয়ে যাবো আমরা, পাবো কি পাবো না, পাবো তো। তাহলে সেটাই বলতে চাইছি, যদি এখানে এই ওয়াইন্ডিং এর মধ্যে নেগলিজেবল থাকে রেজিস্ট্যান্স ওয়াটটি, যে নো লোড কারেন্টটা ফ্লো করছে সেটা নো লোড আই নট স্কয়ার আর, সেটা নেগলিজেবল উড়িয়ে দিলাম নেই, তাহলে নিশ্চয়ই এই নো লোড কন্ডিশন ব্রাঞ্চের ক্ষেত্রে যে কোর লস রয়েছে রেজিস্ট্যান্সটা, তার মধ্যে যে যে কারেন্টটা ফ্লো করছে সেটাই তো আইসি স্কয়ার ইনটু আরসি, নাকি না, তাই তো। এবারে সেটাই হচ্ছে ডব্লিউওসি ভ্যালু, মানে ওপেন সার্কিট পাওয়ার লসটা। আর পাওয়ার লস মানে হচ্ছে যেখানে আমরা পাচ্ছি কি কি আইসি স্কয়ার স্কয়ার, সেটা মানে হচ্ছে কি কোর লস আর আয়রন লস, কোর বা আয়রন লস একই জিনিস, তাই না। কোপার লস কিন্তু নয়, বারবার বলে দিচ্ছি, কোপার লস তুমি কিন্তু নয়, আয়রন লস আর কোর লস, যেটার মধ্যে রয়েছে আই স্কয়ার লস, কোরটার মধ্যেই, কোর মানে হচ্ছে আয়রন দিয়ে তৈরি, তার জন্য আয়রন লস আর কোর লস একই জিনিস, ঠিক আছে। তার জন্য বলছি এটা হচ্ছে আইসি স্কয়ার ইনটু আরসি স্কয়ার, এই জন্য ডব্লিউওসি টা বার পাচ্ছি, মেন টার্গেট এটাই। হ্যাঁ, পিসি কোর, কোর সিও আর ই, অর, এটা অরের চিহ্ন, বারবার বলছি এটা আয়রনের চিহ্ন, একই জিনিস একই জিনিস, বুঝতে পেরেছো। ওপেন সার্কিট টেস্ট করে আমরা কি কি পেলাম বুঝতে পারলে সবাই, না বুঝতে পারলে না, কার মাথার উপর দিয়ে গেল। ওপেন সার্কিট টেস্টের পর কি শর্ট সার্কিটটা করে দিব, বলো। আজকে লাগবে না, পারবে না, একদিনে বেশি যাচ্ছে স্যার, পরপর দুটো ক্লাস করলাম, সেই 12টা থেকে ক্লাস করছি, তাই না। দেখো তোমাদের প্রেসার পড়ে যাচ্ছে এমন ক্লাস করছি। হ্যাঁ হ্যাঁ, এরপর এখনো দাঁড়াও, রেসের পর এখনো দুটো ক্লাস নিতে হবে, 8টা পর্যন্ত চলবে এখন রেগুলার, ঠিক আছে, সানডে মানে ডবল। সবাইকে স্ট্রং হতে হবে, তোমাদেরকে স্ট্রং হতে হবে। আজকে ধরো আমি মাত্র 1.5 ঘন্টা করে ক্লাস নিচ্ছি, 3 ঘন্টা, 3 ঘন্টা ক্লাস নিলাম তোমাদের, ঠিক আছে, সাপোজ, তাও ঢুকে যাচ্ছ, কি করে হতে হবে এরকম করে, শুধুমাত্র ওপেন সার্কিট টেস্ট আর পোলারিটি টেস্ট করলাম। আর যাই হোক, নিতে যখন পারবে না আমি জোর দেবো না, পরের ক্লাসে দেবো তো ঠিক আছে, এক্সট্রা ক্লাস দেবো, লেকচার দেবো আমি তো ঠিক আছে, এক্সট্রা লেকচার অনেক দেবো তো ঠিক আছে, কিন্তু ডিটেলসে বুঝো, মাথার মধ্যে ঢুকাও, ঠিক আছে। ওপেন সার্কিট টেস্ট করে আমরা যেগুলো বললাম, প্রথমে তো আমি আইডেন্টিফাই করে দিলাম কেন করবো, কিসের জন্য করবো, কি ফাইন্ড আউট করবো, কোথা থেকে মেজার করবো। তারপরে ওপেন সার্কিট টেস্টের সার্কিট ডায়াগ্রাম দেখিয়ে দিলাম, কোথায় আমরা অ্যামিটার ইউজ করবো, কোথায় ভোল্টমিটার, কোথায় ওয়াটমিটার ইউজ করছি, সেটার উপর ডিপেন্ড করে ক্যালকুলেট করার জন্য এগুলো আমরা পুরো সম্পূর্ণ ফর্মুলাগুলো মনে রাখবো। টোটাল ফর্মুলার লিস্ট ভালো করে শুনে নাও, এই ওপেন সার্কিট টেস্টে 1, 2, 3, 4, 5, 6টা
এন্ড 7টা। এই ফর্মুলা জানলে ওপেন সার্কিট টেস্টে সব নিউমেরিক্যাল করতে পারবে, আমি গ্যারান্টি দিচ্ছি, এবং আমি তোমাদের করাবো। ঠিক আছে। আর শর্ট সার্কিটের ক্ষেত্রেও সেম এরকম করে ডিটেইলসে বলবো, ফর্মুলা করাবো, তারপরে আমি শর্ট সার্কিট ওপেন সার্কিটের পর নিউমেরিক্যাল করাবো। বুঝেছো? কেন আজকে এটা বুঝতে পারছো না যে ট্রান্সফর্মারটা কেন এত জোর দিয়ে এত ক্লাস দিচ্ছি? আজকে ক্লাস নম্বর 6 এ পড়েছি আমরা, এখন হয়তো 5-6টা ক্লাস হবে। কেন 10-12টা করে ক্লাস লাগছে? প্রত্যেকটা সাবজেক্ট যেগুলো ইম্পর্টেন্ট, দেখবে ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো পরবর্তীতে প্রত্যেকটা সেমিস্টারের সঙ্গে ইন্টারকানেক্টেড, যেটা ভবিষ্যতে কাজে লাগবে, যেটার সঙ্গে কাজ করে মানে যার সঙ্গে ইন্টারকানেক্টেড, সেই সাবজেক্টগুলো বেশি করে আমি ক্লাস দিই। ইন্ট্রোডাকশন জেনারেল সিস্টেম ক্লাস, যেখানে লাগবে না সেখানে কেন ক্লাস দিতে, তাই না? যেগুলো লাগবে ধীরে সুস্থে আগাবো, বাট বেসিস থেকে একদম তো তোমাদের ডেপথে নলেজ দেবো, তারপর আগাবো। বেশি মাথা গেজি করে লাভ নেই। আজকে যদি তোমরা বলো এখানে স্টপ করতে, আমি স্টপ করতে কোনো চাপ নেই। পোলারিটি টেস্টটা ভালো করে দেখবে একটু, আর ওপেন সার্কিট টেস্টে যা প্রবলেম ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো। এবারে এই টেস্টটাই আমি তোমাদেরকে ল্যাবে যেরকম তৈরি করে কানেকশন তৈরি করা, এটার সঙ্গে কানেকশন করতে হবে, এটার সঙ্গে কানেকশন করতে হবে, ভ্যারিয়েবল পট থাকবে, ভ্যারিয়েবল পটটাকে আস্তে চেঞ্জ করতে হবে, কারেন্ট ভোল্টেজ কি হচ্ছে, পাওয়ারটা কি চেঞ্জ হচ্ছে, সেইটা আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একটা ক্লাস দেব। বুঝছো? ল্যাব, যেটা ল্যাব, বুঝলে কি বললাম? তাহলে অনেক ক্লিয়ার হয়ে যাবে। এখন আপাতত মাথায় রাখো এগুলো। ওপেন সার্কিট টেস্টটা, আচ্ছা এটুকু বলো তো কেন আমরা হাই ভোল্টেজ সাইডে করলাম না লো ভোল্টেজ সাইডে করছি? কোশ্চেন জিজ্ঞেস করে যে ওপেন সার্কিট টেস্টটা হাই ভোল্টেজ সাইডে না করে লো ভোল্টেজ সাইডে কেন করতে এসেছি, বলো? রেজিস্ট্যান্স বেশি হবে না স্যার? হাই ভোল্টেজের ক্ষেত্রে ভোল্টেজ বেশি, কারেন্টের পরিমাণটা কম হয়ে যায়। কারেন্টের পরিমাণটা কম হয়ে যাওয়ার জন্য আমার সম্পূর্ণ প্রত্যেকটা মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট যেগুলো থাকে সেগুলো প্রপারলি রিডিং নিতে পারবো না। তার জন্য আমরা হাই ভোল্টেজ সাইডটাকে ওপেন করি, লো ভোল্টেজ সাইডে ইউজ করি। যেখানে লো ভোল্টেজ সাইডে লো ভোল্টেজের পরিমাণ কম থাকলেও কারেন্টের পরিমাণটা বেশি থাকে, সেখানে ভ্যারিয়েবল পার্টগুলোর উপর ডিপেন্ড করে মেজারমেন্ট করতে হয়। দ্যাটস ইজ ওয়ান লাইনার অ্যানসার। বুঝলে না? ঠিক আছে, বুঝতে পারলেন? হ্যাঁ স্যার, হাই ভোল্টেজ সাইডে ভোল্টেজ বেশি হয়, কারেন্টটা কম হয়ে যায়। কারেন্টটা কম হওয়ার জন্য এই যে ভোল্ট মিটার, অ্যামমিটার, ওয়াট মিটার আছে সেগুলো রিডিং গুলো প্রপারলি দিতে পারি না। সিমিলারলি সেজন্য কি করা হয়, ভ্যারিয়েবল পার্ট থাকে। হাই ভোল্টেজের ক্ষেত্রে ভোল্টেজ বাড়বে কমবে, কারেন্টের পরিমাণটা কমে যাবে, সেদিকে আমরা হাই ভোল্টেজের ক্ষেত্রে করতে পারবো না। অনেক সময় হাই ভোল্টেজের ক্ষেত্রে এই ইনস্ট্রুমেন্ট গুলো বান্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। বুঝেছো? হাই ভোল্টেজের ক্ষেত্রে ইনস্ট্রুমেন্ট গুলো বান্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য আমরা প্রপারলি লো ভোল্টেজ সাইডে করি। যেখানে লো ভোল্টেজ কম থাকে, কারেন্টের পরিমাণটা বেশি থাকলেও সেটাকে আমরা মেইনটেনেন্স করে যতটুকু দরকার আছে ভ্যারিয়েবল পট দিয়ে মানে ভ্যারিয়েক্টর দিয়ে সেরকম মেজারমেন্ট করে করে আস্তে আস্তে চেক করি। দ্যাট ইজ দ্য রিজন। সেজন্য হাই ভোল্টেজ সাইডে করে থাকি আমরা টেস্টটা, ওপেন সার্কিট টেস্ট। বেশ, আর কারো প্রশ্ন, ডাউট? আশা করি ডাউট থাকার কোনো কথা না, থাকলেও বলো। আছে? নিউমেরিক্যাল জন্য ডায়াগ্রাম আঁকতে পারলে দ্যাটস গুড, বাট টাইম পাবে না আমার মতে। ফর্মুলা দিয়ে ইউজ করলে হবে। আমি করাবো যখন নিউমেরিক্যাল করাবো, কোশ্চেন দেবো, তখন দেখতে হবে কিভাবে করাচ্ছি। তখন ডায়াগ্রামটা খুব একটা ইম্পর্টেন্ট। ডায়াগ্রামটা কিসের জন্য? ফর্মুলাকে রিমেম্বার করে রাখার জন্য, ওপেন সার্কিট সম্পর্কে লিখতে বলে তার জন্য, আর কোথায় কি ইনস্টলেশন করছি তার জন্য। প্র্যাকটিক্যালি যখন চাকরি করতে যাবে তখন তোমার কোথায় ভোল্টমিটার, কোথায় অ্যামমিটার, কোথায় ওয়াটমিটার কানেক্ট করতে বুঝে যাও, বুঝোই না তার জন্য। আর ল্যাবে যখন এক্সপেরিমেন্ট করবে তার জন্য। ওকে, ক্লিয়ার স্যার? একদম ফাইন। তো যাই হোক, আমরা অ্যাপস থেকে এখানে এন্ড আপ করছি সেশনটা। আর যদি তোমাদের ভালো লেগে থাকে সেশনগুলো, লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেলটাকে। আর কোর্সের মধ্যে জয়েন করলে অবশ্যই তোমরা আমাকে এসএমএস কল করে নিও, সেখান থেকে সবকিছু আপডেট পেয়ে যাবে। আর নেক্সট ক্লাসে আমরা শর্ট সার্কিট টেস্ট করিয়ে, তারপরে পোলারিটি টেস্ট করিয়ে, টেস্টের পার্ট কমপ্লিট হয়ে গেল মানে, আর তোমাদের সিলেবাসের ওরিয়েন্টের উপর ডিপেন্ড করে, তোমাদের আছে ভোল্টেজ রেগুলেশন, ল্যাগিং লিডিং পাওয়ার ফ্যাক্টর আছে, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, লিড ইম্পিডেন্স পাওয়ার ফ্যাক্টর, আর লসটা আছে, এফিসিয়েন্সি আছে, প্যারালাল অপারেশন আছে, ট্যাপ চেঞ্জার আছে। মানে এখন মোটামুটি একটা, দুটো, তিনটে, চারটে, 5টা ক্লাস লাগবে। মানে টোটাল ট্রান্সফরমার, সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার প্রায় 12টার মতো ক্লাস হবে। তারপর ট্রান্সফরমার সিঙ্গেল ফেজ পড়িয়ে আমি 3 ফেজটা কমপ্লিট করে দেবো। কারণ কি দেখো, 3 ফেজ সিঙ্গেল ফেজ কমপ্লিট করা মানে 3 ফেজটা আহামরি বিরাট কঠিন হবে না। 3 ফেজ ট্রান্সফরমার কমপ্লিট করবো, তারপর ডিসি মোটর, ডিসি জেনারেটর, ডিসি মোটর আগে ডিসি জেনারেটর, ডিসি মোটর, ডিসি জেনারেটরের বেশি টাইম লাগবে না আমার। ঠিক আছে, ঠিক আছে। আর কিন্তু যেগুলো টাইম লাগবে সেগুলো কমপ্লিট করছি। ওকে, তো যাই হোক, আজকে আমরা সেশনটাকে এন্ড আপ করে দিচ্ছি। দেখাবে নেক্সট ক্লাস, নেক্সট ভিডিওর মাধ্যমে। যারা গুগল মিটে আছো একটু ওয়েট করে যাও, আর আমরা অ্যাপস থেকে এখানে
Thank you so much for watching the session.